একবার গেলে ফেরে না কেউ। নরকের যাত্রী। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাইরে, কিন্তু যদি চোখে আলো না থাকে, তা বলে কি তার ভালোবাসার অধিকার নেই? চোখের আলোয় কাউকে দেখে ভালো লাগলে তবেই কি ভালোবাসা হয়? কারোর আচার আচরণ, কণ্ঠস্বরে কি মুগ্ধতা জড়িয়ে থাকে না? সেই মুগ্ধতা মেখে কি ভালোবাসা যায় না? অবশ্যই যায়। মানুষ তো কণ্ঠস্বরেরও প্রেমে পড়েছেন আমাদের আজকের গল্পের নায়কও। ভালোবেসেছেন এমন এক মেয়েকেই, কিন্তু শেষ পর্যন্ত কি তিনি তাকে পেলেন? জানতে গেলে শুনতে হবে রাস্কিন বন্ড রচিত দ্য আইস হ্যাভ ইটের ভাবানুবাদ দৃষ্টি। আমি দেরাদুন যাচ্ছি, ওখান থেকে মুসৌরি যাব। ট্রেনের ওই কামরায় আমি একাই ছিলাম, কিন্তু ট্রেন রোহানায় থামতেই ট্রেনে কারোর ওঠার আভাস পেলাম। একজোড়া পা চটাস চটাস শব্দ তুলে এগিয়ে আসছিল। বলে রাখা ভালো, আমি একজন দৃষ্টিহীন। আমি শুধু আলো আর অন্ধকার বুঝি। একটা মহিলা কণ্ঠ আমার কানে এলো। তিনি বলছিলেন, এইখানে নিজের জিনিসগুলো গুছিয়ে রাখবে, জানলায় ঝুঁকবে না কিন্তু, আর অপরিচিতদের সাথে বেশি কথা বলা দরকার নেই, বুঝেছো? উফ মা, আমি যথেষ্ট বড় হয়েছি, আমি পারবো বলছি তো। পাশ থেকে পুরুষ কণ্ঠ কানে এলো। হ্যাঁ চলো, এবার ট্রেনটা ছেড়ে দেবে, সাবধানে যাস মা। ওরা দুজন বোধহয় মেয়েটার বাবা মা, ওই জন্যই ওরা এতটা চিন্তিত। আমি যেহেতু তখন পুরোপুরি দৃষ্টিহীন, সুতরাং তাকে কেমন দেখতে আমি বলতে পারবো না। আমি শুধু শুনেছি তার কণ্ঠস্বর, বড় মধুর সে স্বর। আর শুনেছি তার গোড়ালিতে ধাক্কা খেয়ে তৈরি হওয়া চটাস চটাস শব্দ। বেশ একটা তাল মিলিয়ে হাঁটে সে। আমার বেশ ভালো লেগেছে তাকে, বিশেষত তার ওই কণ্ঠস্বর আর তার ভাবভঙ্গি। প্রথম প্রশ্নটা আমিই করলাম, আপনিও কি একদম দেরাদুন অবধি যাচ্ছেন? আমার এই আচমকা প্রশ্নে মেয়েটা চমকে উঠল। মনে হয় আমিই কম্পার্টমেন্টের কোনো অন্ধকার কোণে বসেছিলাম। সে একটু অবাক হয়ে উল্টে আমাকে বলল, আমি বুঝতেই পারিনি যে এখানে আমি ছাড়াও কেউ আছে। এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে, যারা চোখে দেখতে পায় তারা চোখের সামনে কি আছে সেটাকেই এড়িয়ে যায়। দেখতে পায় না কারণ তাদের কাছে হয়তো দেখার মতো আরও অনেক জিনিস আছে। কিন্তু যারা দৃষ্টিহীন বা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, তারা অপ্রয়োজনীয় জিনিস দেখে না, কারণ যেটুকু প্রয়োজন সেটুকু দেখতে পাওয়াই তাদের কাছে বরদানের সমান। যারা দেখতে পায় না বা খুব কম দেখতে পায়, তাদের কেবল প্রয়োজনীয় জিনিসগুলি গ্রহণ করতে হয়, যা কিছু তাদের অবশিষ্ট ইন্দ্রিয়গুলিতে আরও জোরালোভাবে অনুভূতি জাগায়। আমি কি পারবো এই লুকোচুরি খেলা চালিয়ে যেতে? খুব কি কঠিন হবে আমার অন্ধত্ব লুকানো? আমি বললাম, আমিও তোমাকে দেখিনি, শুধু শুনেছি তোমাকে ভেতরে আসতে। নিজেকে প্রশ্ন করলাম, যদি আমি আমার সিটে বসে থাকি তাহলে হয়তো খুব একটা কঠিন হবে না। আমি সাহারানপুরে নামবো, আমার মাসি সেখানে আমাকে নিতে আসবে। তাহলে তো আমাদের বেশি পরিচিত হওয়া উচিত নয়। আসলে মাসি প্রাণীটা ভীষণ ভয়ঙ্কর হয়। আপনি কোথায় যাচ্ছেন? আমি দেরাদুন যাচ্ছি, সেখান থেকে মুসৌরি যাব। আপনি কি লাকি। ইস, আমিও যদি মসুরি যেতে পারতাম। আসলে আমি পাহাড় খুব ভালোবাসি, স্পেশালি অক্টোবরে। হ্যাঁ, অক্টোবর সেরা সময়। আমি আমার স্মৃতি হাতড়ে বললাম, এই সময় পাহাড়গুলো বুনো ডালিয়ায় ঢেকে যায়। পাহাড়ের কোলে খেলা করে
নরম লোভাতুর সূর্য। রাস্তাগুলো মরুভূমির মতো শুনশান হয়ে যায়, যেহেতু এই সময় সব ট্যুরিস্টরা ফিরে যায়। তুমি এখানে অক্টোবরের রাতগুলো উপভোগ করতে পারবে, লক ফায়ারের সামনে বসে ধোয়া ওঠা গরম কফি কিংবা ব্র্যান্ডি খেতে খেতে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অক্টোবর সেরা সময়। আমি যখন এইসব বকবক করছিলাম তখন সে চুপ ছিল। কি জানি আমার বলে চলা এই কথাগুলো তাকে আদেও স্পর্শ করেছে কিনা। সে কি আমাকে কোনো বোকা প্রেমিক ভাবছে? কিন্তু ঠিক তখনই আমি একটা ভুল করে বসলাম। বাইরেটা কেমন লাগছে জিজ্ঞেস করলাম আমি, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল না যে আমি কোনো ভুল প্রশ্ন করেছি। তাহলে কি সে বুঝে গেছে আমি দৃষ্টিহীন? আপনি নিজে জানলা দিয়ে দেখছেন না কেন? আমি ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গিয়ে খোলা জানালার ফ্রেমে মুখ রাখলাম। ভাবখানা এমন যেন জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছি, কিন্তু আমি শুধু শুনছিলাম চাকার ধুকপুকুনি আর ইঞ্জিনের গর্জন। আর আমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছিলাম বাইরে থাকা টেলিগ্রাফ পোস্টগুলোর দ্রুত ছুটে চলা। আমি উদ্যোগী হয়ে বললাম, তুমি কি দেখেছো? গাছগুলোকে দেখে মনে হচ্ছে যে তারা ছুটে চলেছে, আর আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি। এটা তো সবসময়ই হয়। আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? আমি বেশ কনফিডেন্সের সঙ্গে উত্তর দিলাম, না, কারণ আমি জানতাম এখানকার জঙ্গলে আর কোনো প্রাণীই অবশিষ্ট নেই। আমি জানলা থেকে সরে এসে বেশ কিছুক্ষণ মেয়েটার মুখোমুখি বসে রইলাম। তোমার মুখটা কিন্তু বেশ আকর্ষণীয়। আমি খুব সাহস থেকেই মন্তব্যটা করলাম, যদিও এটা একটা নিরাপদ মন্তব্য ছিল, কারণ খুব কম মেয়েরাই তোষামত অপছন্দ করে। সে হাসল, মিষ্টি খিলখিলে একটা হাসি। শুনে ভালো লাগলো যে আমার মুখটা আকর্ষণীয়। লোকের মুখে আমার একটা সুন্দর মুখ আছে শুনতে শুনতে না আমি ক্লান্ত। তাহলে তুমি সত্যিই সুন্দর মুখশ্রীর অধিকারিণী, আমি মনে মনে ভাবলাম। তারপর বললাম, মানে একটা আকর্ষণীয় মুখও তো সুন্দর হতেই পারে, তাই না? আপনার তো খুব সাহস, কিন্তু আপনি এতটা সিরিয়াস কেন? আমার কি তাহলে ওর জন্য হাসা উচিত? কিন্তু ওর হাসির কথা মনে হতেই আমার নিজেকে কেমন নিঃসঙ্গ বলে মনে হচ্ছে। একটা অস্বস্তি ঘিরে ধরছে আমাকে। আমরা তো প্রায় চলেই এলাম, সামনেই তো তোমার স্টেশন। যাক, বাঁচা গেল। উফ, ভাগ্যিস রাস্তাটা কম ছিল। আমি আবার 2-3 ঘন্টার বেশি ট্রেন জার্নি করতে পারি না। অথচ আমি শুধুমাত্র তার বকবক শোনার জন্য সারা জীবন সেখানে বসে থাকতেও প্রস্তুত ছিলাম। তার কণ্ঠে পাহাড়ি ঝর্ণার উচ্ছলতা ছিল, ছিল একটা মাদকতা, উদ্দামতা। যখনই সে ট্রেন থেকে নামবে সে তো ভুলে যাবে সবটা, আমাদের আলাপ, পরিচয়, সবটাই। কিন্তু আমার মনে এটা থেকে যাবে। এই সফর বা তার পরে এই জীবনের সফর শেষ হওয়ার আগে অবধি। ইতিমধ্যে কানে এলো ইঞ্জিনের তীক্ষ্ণ হুইসেলের আওয়াজ। চাকাগুলো তাদের শব্দ আর ছন্দ বদলালো। মেয়েটা উঠে দাঁড়িয়েছে জিনিসপত্রগুলো নিয়ে। আমি ভাবছিলাম ওর চুলগুলোর কথা, কি জানি সেগুলো খোপা করা আছে কিনা, কিংবা হয়তো বিনুনি। হয়তো ওগুলো তার কাঁধের ওপর আলগাভাবে অবহেলায় এলিয়ে পড়ে আছে, অথবা সেগুলো কি খুব ছোট ছোট করে কাটা রয়েছে। ট্রেনটা খুব ধীরে ধীরে স্টেশনে ঢুকলো। ট্রেন থামতেই কানে আসছিল ফেরিওয়ালাদের হৈহট্টগোল, কুলিদের হাঁকডাক। সেসব কিছু ছাপিয়ে আমার কানে আঘাত করলো একটা তীক্ষ্ণ মহিলা কণ্ঠ। এই নির্ঘাত ওই মেয়ের মাসির গলা। আসি তাহলে। বলে মেয়েটি নেমে গেল।
ও আমার খুব কাছে দাঁড়িয়েছিল, এত কাছে যে ওর চুলের সুবাস আমার ভেতরে থাকা সেই আদিম প্রবৃত্তিকে জাগিয়ে তুলছিল, যা কখনো পূরণ হবার নয়। উতলা করে তুলছিল আমাকে সেই ঘ্রাণ। সে তো চলে গিয়েছিল, কিন্তু রয়ে গেছিল তার ফেলে যাওয়া সেই সুগন্ধের রেশ। আমি আমার হাতটা ওর মাথায় রাখতে গিয়ে দেখি ও সরে গেছে। দরজার কাছে হয়তো কিছু গোলযোগ হচ্ছিল। একটি লোক কামরায় ঢুকে গিয়ে আমতা আমতা করে ক্ষমা চাইল, তারপর দরজা বন্ধ হয়ে গেল। আমার জগৎটাও আবার অন্ধকারে ডুবে গেল। আমি বার্থে ফিরে এলাম। গার্ড হুইসেল দিতেই ট্রেনটা আবার চলতে শুরু করলো। আরও একবার নতুন করে আমার যাত্রা শুরু হলো, একজন নতুন মানুষের সাথে, নতুনভাবে। ট্রেনটার গতি বাড়তেই চাকাগুলো আবার তাদের কীর্তন শুরু করে দিল। ট্রেনটা আবার কাঁপতে কাঁপতে, ধুঁকতে ধুঁকতে এগিয়ে চলল নিজের গন্তব্যের দিকে। আমি জানালাটা খুঁজে নিয়ে তার পাশে ধপ করে বসে পড়লাম। জানালা দিয়ে বাইরের আলোর দিকে তাকালাম আমি, যা আমার কাছে অন্ধকার ছিল। জানালার বাইরে কি চলছে সেটা আন্দাজ করা একটা বেশ দারুণ খেলা হতে পারত। যে লোকটা আমার কামরায় উঠেছিল সে আমার অলীক কল্পনায় ব্যাঘাত ঘটিয়ে বলল, আপনি নিশ্চয়ই হতাশ হবেন, আমি আপনার আগের সহযাত্রীর মতো অত সুন্দর নই। মেয়েটি কিন্তু চমৎকার। আচ্ছা, তুমি ওর চুলগুলো খেয়াল করেছিলে? ওর চুলগুলো লম্বা ছিল না খাটো ছিল? আসলে আমি না খেয়াল করতে পারিনি। সরি সরি সরি, না না, আমি তো খেয়াল করিনি, তবে আমি তার দু চোখ দেখেছি। আহারে, মেয়েটার অত সুন্দর দুটো চোখ, ওর কোনো কাজে লাগে না। ও পুরোপুরি দৃষ্টিহীন। কেন আপনি খেয়াল করেননি? যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে তোমায় ছুতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা। তোমায় ছুতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা। আমিও ছুটে যাই সে গভীরে, আমিও ধেয়ে যাই কে নিবিড়ে। তুমি কি মরীচিকা না ধ্রুব তারা? তোমায় ছুতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা। তোমায় ছুতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা।